মানুষের সকলের প্রিয় নেতা বিএনপির সংগ্রামী মহাসচিব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, কাপাসিয়া উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত ভাইয়েরা, সামনে উপবিষ্ট কাপাসিয়ার সর্বস্তরের নেতাকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই কাপাসিয়ার ব্রিগেডিয়ার আসম হান্নান শাহর স্মরণ সভায় আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যিনি আমার শুধু একজন নেতাই ছিলেন না, আমার একজন অভিভাবক ছিলেন। আপনারা অনেকেই জানেন না, আমার ব্যবসায়িক জীবন যখন শুরু হলো, আমার নেতা ছিলেন তখন পাট মন্ত্রী। আমি যেহেতু জুট সেক্টরের সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক ছিল, সেই কারণে আমার নেতা, আমি যেহেতু এই পাট সেক্টরের সাথে জড়িত ছিলাম, ওনার অনেক সহযোগিতা, অনেক ভালোবাসা পেয়েছি। ওনার সহযোগিতায় আমি আমার ব্যবসায়িক জীবনে যথেষ্ট উন্নতি সাধন করেছি। আমার যে কালীগঞ্জে আপনারা জানেন যে ন্যাশনাল জুট মিল, এই বৃহৎ জুট মিলটিও কেনার পিছনে ওনার সহযোগিতা ছিল। নেতার প্রতি গভীর কৃতজ্ঞতা আমাকে জানাতেই হবে। এই নেতার ভালোবাসায় রাজনৈতিকভাবে আমি যথেষ্ট সহযোগিতা পেয়েছি। উনি এমন একজন মানুষ ছিলেন, উনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মনে প্রাণে যেভাবে ভালোবাসতেন, উনি চেষ্টা করেছেন এই গাজীপুর থেকে এই দলের এমন নেতা কর্মীদেরকে বের করে নিয়ে আসার জন্য, যারা নিবেদিত হয়ে এই দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমাকে সহ এরকম বহু শত শত হাজার হাজার নেতা কর্মী উনি তৈরি করেছেন। এই নেতা জিয়া পরিবারের প্রতি এই নেতার যে ভালোবাসা ছিল, আমরা শুধু গাজীপুরবাসী নয়, সারা বাংলাদেশের নেতাকর্মীরা জানি জিয়া পরিবারের প্রতি ওনার কি অবদান ছিল। তাই এই ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ সম্বন্ধে কথা বলে 2-1 ঘন্টাও শেষ করা যাবে না। আমি আমার নেতার প্রতি আবারও শ্রদ্ধা জানাচ্ছি, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। একটি কথা বলেই শেষ করব। আমাদের মহাসচিবের কাছ থেকে আমরা কথা শুনতে চাই। আজকে এই ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ, অধ্যাপক এম এ মান্নান সহ বিএনপির ত্যাগী নেতা কর্মীদের দ্বারা গাজীপুর জেলা বিএনপি যেভাবে শক্তিশালী হয়েছিল, সমৃদ্ধশালী হয়েছিল, আমি বিশ্বাস করি আগামীতে আমরা যারা গাজীপুরের এখনো নেতৃত্ব দিয়ে যাচ্ছি ওনার কর্মী হিসাবে, আগামীতে এই দল ঐক্যবদ্ধ থেকে আরো বেশি শক্তিশালী হবে। কাপাসিয়া ব্রিগেডে আসম হান্নান শাহ যে উন্নয়নের সূচনা করেছিলেন, যে উন্নয়ন উনি করে যেতে পারেন নাই, আমি বিশ্বাস করি তার যোগ্যোত্তরসূরি রিয়াজুল হান্নান তার অসমাপ্ত কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি। আপনারা কি বলেন? রিয়াজুল হান্নান কি সেটা পারবে?
আমি মনে করি রিয়াজুল হান্নানকে কাপাসিয়ার সর্বস্তরের নেতা কর্মী সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কাপাসিয়া নয়, শুধু গাজীপুরের রাজনীতিকে আরো সুসংগঠিত করতে হবে। আমাদের আগামীতে জাতীয় সংসদ নির্বাচন, যদিও এই নির্বাচন নিয়ে বহু সিনেমিনি খেলা হচ্ছে এখনো, কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায়, তার সরাসরি অনুপ্রেরণায় আমরা গাজীপুর জেলার নেতা কর্মীরা যেভাবে রাজপথে প্রতিটা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছি, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশের গণতন্ত্র সম্পূর্ণ পরিপূর্ণতা লাভ করবে এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে সরকার গঠন করবে। সেই সরকারের প্রধান হিসাবে তারেক রহমান ইনশাল্লাহ নির্বাচিত হয়ে বাংলাদেশ আগামীর বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থেকে আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে গাজীপুরের রাজনীতিকে এবং প্রতিটা নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করব, এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কাপাসিয়ার সর্বস্তরের নেতা কর্মী এবং আজকের আয়োজনকারীদের ধন্যবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই এই তুমি নিচে নেমে যাও, নিচে নেমে যাও, এখান থেকে না, নিচে নেমে যাও, নিচে নেমে যাও, একদম নিচে 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 নেমে যাও। এখানে না, এখান থেকে হবে না, এখান থেকে করা যাবে না, করা যাবে না, নিচে নেমে। তুমি সরে যাও, তুমি করো না, ও করো, মানুষ দেখতে পায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রিগেডিয়ার, দয়া করে স্লোগান বন্ধ করুন, স্লোগান বন্ধ করুন। ব্রিগেডিয়ার হান্নান শাহ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকে আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহ নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভার সম্মানিত সভাপতি গাজীপুর জেলা বিএনপির অভিভাবক এবং সাবেক সংসদ সদস্য জনাব ফজলুল হক মিলন, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উপস্থিত আছেন গাজীপুর জেলা বিএনপি, কাপাসিয়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আমার সামনে বসা সম্মানিত সুধীবৃন্দ, আমার প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে কোনো বক্তব্য রাখবো না, কেননা বেলা অনেক গড়িয়ে গেছে। আমি কেবলমাত্র আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহ রুহের মাগফিরাত কামনা করে আপনাদের কাছে দোয়া চাইছি, আল্লাহ যেন তাকে বেহেশতবাসী করেন। এবং আমার মরহুম পিতা যেভাবে আপনাদেরকে সাথে নিয়ে কাপাসিয়ার উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গেছেন, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন, সেজন্য আপনাদের কাছে দোয়া চাইছি। সর্বশেষে আমি আপনাদের কাছে আর কোনো বক্তব্য না যে কেবলমাত্র আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহ স্বপ্নের কথা বলতে চাই। তার স্বপ্ন ছিল ঐক্যবদ্ধ কাপাসিয়া। আসুন আমরা ঐক্যবদ্ধ কাপাসিয়া গড়ে তুলি। তার স্বপ্ন ছিল যে এই কাপাসিয়ায় কোনো ধর্ম ব্যবসায়ী, কোনো ধর্মের নামে যারা মুনাফিকি করে বেড়াচ্ছে, তারা যেন এই কাপাসিয়ায় স্থান না পায়। আসুন আমরা আজকে অঙ্গীকারবদ্ধ হই, যারা নাকি বেহেশতের টিকিট বিক্রি করছে, যারা নাকি ধর্মকে বিক্রি করছে, যারা নাকি ধর্মকে অপব্যাখ্যা দিচ্ছে, তাদের বিরুদ্ধে তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি কাজ করে গেছেন যে গণতন্ত্রের পক্ষে। সেই গণতন্ত্রের বিরুদ্ধে যেই ফ্যাসিস্ট আমাদের উপর চেপে বসেছিল, তাদেরকে যেন আমরা কেউ
কোন রকম সমঝোতা না করি তাদের সাথে আসুন আমরা আমার মুরব্বীদের মতো আমরা অঙ্গীকারবদ্ধ হই। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমাদের প্রধান অতিথি অতি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আপনাদের সাথে, তার বক্তব্য শোনার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের আয়োজক সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে, বিশেষ করে আমাদের প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি শত ব্যস্ততার মাঝেও উনি আমাদের এই আমার মনোপিতার মৃত্যুবার্ষিকীতে প্রতি বছর উনি আসেন এবং আমাদের কাপাসিয়াবাসীকে সম্মানিত করেন, আমাদের সবাইকে সম্মানিত করেন, সেই জন্য কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের সভার সভাপতি ইঞ্জিনিয়ার জেনারেল আসম হান্নান সিটি সংসদের সভাপতি প্রখ্যাত মৃত্যুঞ্জয় ছাত্র নেতা গাজীপুর জেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি বর্তমান আহ্বায়ক, আমাদের গর্ব, আমাদের কৃতিত্ব জনাব ফজলুল হক মিলন, জনাব ফজলুল হক মিলন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান অতিথি, আমাদের আপনাদের অহংকার করার মতো, গর্ব করার মতো ব্যক্তিত্ব, দীর্ঘদিন গণতান্ত্রিক আন্দোলনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে পরামর্শ করে এই দলকে যারা যিনি চরম প্রতিকূল অবস্থার মধ্যে ঐক্যবদ্ধ রেখে কাজ করে গিয়েছেন এবং সফল হয়েছেন নির্যাতিত নিষ্পেষিত নেতা বিএনপির সুযোগ্য মহাসচিব শ্রদ্ধাভাজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শাহরিয়াজুল হান্নান, আপনাদের আদরের সন্তান, আমাদের ভাই ব্রিগেডিয়ার আসম হান্নান শাহর সুযোগ্য মঞ্চ উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, মুরব্বীগণ, মুসল্লিগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বক্তব্যের প্রারম্ভে আমি আমার শ্রদ্ধেয় চাচা, বীর ব্যক্তিত্ব, জাতীয় বীর, জাতীয় পুরুষ, জাতির ক্রান্তি লগ্নে বিএনপির পাশে দাঁড়িয়ে যিনি গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করেছেন, সাহসী ভূমিকা পালন করেছেন, এই কাপাসিয়ার পবিত্র মাটির কৃতিত্ববাহী সন্তান ব্রিগেডিয়ার আসম হান্নান শাহর বিদে আত্মার মাগফিরাত কামনা করছি। ছাত্র রাজনীতি করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন শুরু করেছিলাম, তখনের পর থেকে যেই ব্যক্তির সান্নিধ্য পেয়েছি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির তৎকালীন মহাসচিব আমাদের ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ এবং আব্দুল মতিন চৌধুরী, এরা ছিলেন একই কাতারের ব্যক্তিত্ব। এদের সাথে রাজনীতি করার কর্মী হিসাবে সুযোগ পেয়েছি। আজকে সে চাচা নেই, কিন্তু আপনারা আছেন। চাচার অসমাপ্ত কাজ আপনারা সমাপ্ত করবেন, এই দীপ্ত শপথে বলিয়ান হয়ে আজকে নবম এই মৃত্যুবার্ষিকী আপনারা পালন করছেন। বন্ধুগণ, আপনারা জানেন বর্তমান প্রেক্ষাপটে অনেকগুলি ঘটনা ঘটে যাচ্ছে। এই বক্তব্য দেওয়ার সুযোগ আমার নেই, কারণ আমরা বক্তব্য শোনার জন্য আসছি আমাদের সুযোগ্য মহাসচিবের মাননীয় প্রধান অতিথি। নবীগণ মাসুম অর্থাৎ নিষ্পাপ, সাহাবাগণ মাগফুর, মাগফুর যারা ক্ষমাপ্রাপ্ত। অতএব এই ক্ষমাপ্রাপ্ত নিষ্পাপ, এদের বিরুদ্ধে কোনো সমালোচনা করা, ভুল ত্রুটির উত্থাপন করা, এটি কোনো ইসলামী মূল্যবোধের পরিচায়ক নয়, কোনো মোমেন বান্দার ইসলামী আকীদা হতে পারে না। কিন্তু আজকে বন্ধ করো, বন্ধ করো। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ধর্মের নামে বিভিন্ন আজকে ব্যাখ্যা প্রদান করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার আয়াতকে যারা সস্তা দামে বিক্রি করবে, রোজ কিয়ামতের দিন তারা আমার কোনো সাফায়াত পাবে না। স্লোগান বন্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কালামে পাকের আয়াত যে সমস্ত ব্যক্তি দুনিয়াতে সস্তা দামে বিক্রি করবে, তাদেরকে আমার ছায়াতলে কোনোদিন স্থান দিব না। অর্থাৎ কোরআনের আয়াতকে পলিটিক্যাল কারণে, রাজনৈতিক কারণে, সামাজিক কারণে নিজের মতো ব্যাখ্যা করে বিক্রি করার মধ্যে কোনো সহি আকীদার নিহিত নয়। অতএব আমরা দেখতে পাচ্ছি কোন মার্কায় ভোট দিলে কোথায় যাবেন সেই ফতোয়া দেওয়া হচ্ছে, সম্পূর্ণ শিরকি কাজ। এই বিভ্রান্তকর কাজ থেকে বিরত রাখার জন্য আমি আলেম ওলামাদের প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি।
একটি কথা আছে, একটা আয়াত আছে, as-sahabatu kulluhum আদুল, as-sahabatu kulluhum আদম, অর্থাৎ আদুল অর্থাৎ সমস্ত সাহাবাগণ সত্যের মাপকাঠিতে পরীক্ষিত। অতএব আমরা শুনতে পাই কোন কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এদের সম্পর্কে সমালোচনা করে, তারা কোরআনের ব্যাখ্যা না করে কোন ব্যক্তির একটি আকীদাকে, ব্যক্তির মতবাদকে চাপিয়ে দিয়ে আজকে রাজনৈতিক পানি ঘোলা করার চেষ্টা করছে এবং এক এক সময় এক এক কথা বলছে। কাজে এই সমস্ত লোকের বিভ্রান্তিকর অবস্থার মধ্যে থেকে মুসলমানদের ইজ্জত এবং ঈমান হেফাজত করতে হবে। রাজনীতির সকল মানুষকে নিয়ে আমরা বলি না এই মার্কায় ভোট দিলে জাহান্নামে যাবেন, এই মার্কায় ভোট দিলে জান্নাতে যাবেন, এই মার্কায় ভোট দিলে কি হবে, কারণ এটি ইসলামের সাথে সাংঘর্ষিক। অতএব আমরা সামাজিক ব্যক্তি, ধর্ম যার যার স্বাধীনভাবে পালন করবে, কিন্তু ধর্মকে বিক্রি করে ধর্মের দোহাই দিয়ে সিংহাসন দখল করার মধ্যে কোনো বাহাদুরি নাই। কারণ আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সময় বিধর্মীরা বলেছিল, আরবের সবচেয়ে সুন্দরী নারী তোমাকে দেব, সোনার সিংহাসনে তুমি বসে থাকবা, তুমি তৌহিদের বাণী থেকে সরে আসো। বলেছিল দুনিয়ার কোন চেয়ার, দুনিয়ার কোন মসনদ দখল করার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই। কাজে যারা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চান এবং এই আয়াতকে বিক্রি করেন, তাদেরকে বলবো একাধারে সিংহাসন দখলের জন্য পূজায় গিয়ে বলবেন পূজা রোজা একই জিনিস। নাউজুবিল্লাহ, হিন্দুরাও বলে না যে পূজা রোজা এক জিনিস, এটা বলে না। কিন্তু আজকে ধর্মের ব্যাখ্যা দিয়ে কোরআনকে অপব্যাখ্যা করা হচ্ছে। অতএব এদের কাছ থেকে সাবধান থাকতে হবে। আগামী দিন আমার কথা শেষ। আসম রিয়াজুল হান্নান আপনাদেরকে আদরের ধন, আপনাদের কাছের মানুষ, কারণ সব সময় সব কিছু পাওয়া যায় না। মনে রাখবেন, সুসময়ে শোনেন, সুসময়ে আসে যারা, অসময়ে আসে না। বসন্তের কোকিল কিন্তু বর্ষাকালে ডাকে না। আজকে এই সমাবেশের প্রধান অতিথি বিএনপির সুযোগ্য মহাসচিব সব সময় সময় দিতে পারবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিনিধি উনি, দেশ নেত্রী খালেদা জিয়ার প্রতিনিধি উনি, ওনার উপস্থিতিতে আপনারা দুহাত তুলে দেখান আপনারা আগামী দিনে শাহ রিয়াজুল হান্নানের সাথে আছেন। রিয়াজুল হান্নানের সাথে আছেন, আছেন সবাই। তাহলে ভাইরা, খালেদা জিয়ার ত্যাগ, শহীদ জিয়ার আদর্শ, তারেক রহমানের ত্যাগ, সমস্ত ত্যাগের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার বিশাল রক্তের বিনিময়ে ত্যাগের মহিমায় উদ্ভাসিত যে বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশ, এই পরিবেশ বাংলাদেশে আমরা একটা কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে সামাজিক উন্নয়ন, টেকসই উন্নয়ন এবং সকল ধর্মের স্বাধীনতা রক্ষা করে বাংলাদেশকে তথা গাজীপুরকে তথা কাপাকে সে সাজাতে চায়। সেই সাজানোর কাফেলায় রিয়াজুল হান্নানের সাথে আপনারা থাকবেন, আমাদের সাথে আপনারা থাকবেন। আল্লাহ যেন ব্রিগেডিয়ার আসম হান্নান স্যারকে জান্নাত নসিব করেন। সুযোগ্য মহাসচিবের বক্তব্য যখন দিবেন আপনারা সকলে চুপ করে শুনবেন, এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এই মুহূর্তে আপনাদের সম্মুখে কথা বলবেন, আপনাদের সম্মুখে দিক নির্দেশনা দিবেন, আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন নির্যাতিত, নিষ্পেষিত, সৎ পরীক্ষিত ব্যক্তিত্ব, বাংলাদেশের অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ্য মহাসচিব, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজকে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। আরেকটু বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের একজন অকৃত্রিম দেশপ্রেমিক, যিনি সৈনিক ছিলেন, রাজনীতিক ছিলেন এবং জনপ্রতিনিধি ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান সাহেব
এই মৃত্যুবার্ষিকীতে আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, আপনাদের সকলের অত্যন্ত পরিচিত, আমাদের গর্ব, সাবেক ছাত্রনেতা, এখন গাজীপুরের সভাপতি, সম্ভবত বিএনপির আহ্বায়ক, আমাদের আপাম ফজলুল হক মিলন সাহেব, আজকে আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন সেই অকুত ভয় সৈনিক ব্রিগেডিয়ার জেনারেল হান্নান সাহেবের অত্যন্ত যোগ্য পুত্র, আপনাদের সকলের অত্যন্ত আদরের সন্তান, যিনি সুখে দুঃখে কষ্টে আপনাদের পাশে দাঁড়িয়েছেন সবসময়, আমাদের রিয়াজুল আদনান, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা এবং আমার পাশে দাঁড়ানো মা ও বোনেরা, এদিকে আমাদের ছেলেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমি ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ সাহেবের হান্না যখন বলে আমি রাজি হই, আসতে চাই যে নেই, তাকে আমি বিশেষ ভাবে শ্রদ্ধা করতাম। আমাদের দল যখন সবচেয়ে বড় কঠিন সময়গুলো পার করছিল, সেই সময়গুলোতে যিনি অকুত ভয়ে সামনে এসে দাঁড়িয়ে দলকে তুলে ধরেছিলেন সামনের দিকে, দলের কথা, আমাদের নেত্রীর কথা, আমাদের নেতার কথা যিনি অকুত ভয় উচ্চারণ করেছিলেন বাংলাদেশের মানুষের সামনে, তখন সেই নেতা বারবার জেলে গেছেন এবং একবার আমার সুযোগ হয়েছিল তার সঙ্গে একসাথে জেলে যাওয়ার। সে একসাথে জেলে আমরা ঢাকা জেল থেকে কাশিমপুর জেলে এসেছিলাম। আমি দেখেছি সেই সময় তিনি কি রকম একজন দেশপ্রেমিক, কেমন একজন বিএনপি প্রেমিক এবং মানুষকে ভালোবাসার মানুষ ছিলেন। তার সম্পর্কে দীর্ঘ আলোচনা করা যায়, দীর্ঘ আলাপ করা যায়, তার গুণের কথাগুলো কোনদিন বলে শেষ করা যাবে না। তিনি একজন জাতীয় নেতা ছিলেন। তিনি ব্যক্তিগত স্বার্থকে কখনো বড় করে দেখেননি। তিনি সবসময় দলকে, আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবকে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেবকে সবসময় সামনে রেখে রাজনীতি করতেন। বন্ধুগণ, আজকে এই সমাবেশে আমরা তার আত্মার মাগফিরাত চাইব, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইব যে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থানে তাকে স্থান দেয়। আমরা চাইব যে তার সন্তানকে, যে আজকে আপনাদের সামনে তারই প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছে, আমাদের রিয়াজকে তিনি যেন কবুল করে নেন এবং তাকে যেন সেই জায়গায় স্থাপন করেন। প্রিয় বন্ধুগণ, আজকে এমন এক সময়ে আমি আপনাদের সামনে সেখানে কথা বলছি যখন বাংলাদেশে 1 বছর আগে একটা ভয়াবহ দানবীয় শক্তি জনগণ, ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাই না? দেশটা মুক্ত হয়েছে মনে হয়, মনে হয় না যে আমরা একটা স্বাধীন দেশে আছি, মনে হয়। কারণ তার আগে প্রতি মুহূর্তে আমাদের মনে হতো যে আমাদেরকে শিকল পরিয়ে রাখা হয়েছে, রাত্রে আমরা ভালো করে ঘুমোতে পারতাম না, পালিয়ে বেড়াতে হতো। অসংখ্য মামলায় জর্জরিত আমার এই ভাইয়েরা অনেকে রাতে ঘুমাতে পারত না, আমাদের ছেলেরা পালিয়ে পালিয়ে বেড়াতো। মামলা, মোকদ্দমা, জেলে যাওয়া নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। আমাদের মা বোনেরা কেউ নিরাপদ ছিল না। বন্ধুগণ,
এই অবস্থা থেকে আমরা বেরিয়ে এসেছি। পরবর্তীকালীন সরকার গঠন করছি প্রফেসর ইউনূসের নেতৃত্বে, তাই না? প্রফেসর ইউনূস আমাদের কাছে একজন নিঃসন্দেহে অত্যন্ত শ্রদ্ধার মানুষ। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, বাংলাদেশের মানুষ উজ্জ্বল করেছেন। পৃথিবীর সমস্ত দেশের নেতারা তাকে সম্মান করে, মানুষেরা সম্মান করে। আমরা সেই জন্যই তাকে দায়িত্ব দিয়েছি যে তিনি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে একটা নিরপেক্ষ উপদেষ্টা মণ্ডলী তৈরি করে বাংলাদেশে একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ নির্বাচন করবেন। সেই নির্বাচনে আমরা একটা নতুন পার্লামেন্ট, জনগণের প্রতিনিধি যেখানে থাকবেন সেই পার্লামেন্ট, একটা সরকার পাবো, তাই তো নাকি? চেষ্টা করছেন এবং দেশে যে সমস্যাগুলো ছিল, আইন শৃঙ্খলা একেবারে ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগের সরকার, সরকার সাফ করে দিয়ে বিদেশে পাচার করে দিয়ে দিয়েছিলেন, মনে আছে আপনাদের? ঠিক একইভাবে আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনি যখন দায়িত্ব পেলেন, দায়িত্ব পাওয়ার পরে তিনি বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তিনি 31 দফার কর্মসূচি দিয়েছেন, তাই না? জানেন তো আপনারা নাকি? 31 দফার কর্মসূচি আপনাদের কাছে পৌঁছায়নি ভাই? পৌঁছেছে। সেটাও ছিল এই পরিবর্তন, সংস্কার, মূল কথাগুলো। আজকে সরকারের দিক থেকে যে সংস্কারের কথাগুলো এসছে তার সবগুলো আমাদের ওই 31 দফার মধ্যে আছে। ওই সবগুলোর মধ্যে দিয়ে আমরা কিন্তু একমত হয়েছি। তারা আজকে কিছু লোকজন আছেন, কিছু রাজনৈতিক দল আছে যারা শুধু সমালোচনার জন্য মিথ্যা প্রচারণা করে। আর আপনাদের যে ওই একটা ইউটিউব আছে না, সারাক্ষণ আপনার মোবাইলের মধ্যে দেখতে থাকেন, সবাই দেখেন, প্রত্যেকের হাতে আছে, অনেকে কথা বাদ দিয়ে ওটাও দেখেন, ঠিক কিনা? ওর মধ্যে সবসময় কয়েকটা মিথ্যা প্রচারণা করা হয়। তার মধ্যে একটা প্রচারণা করে যে বিএনপি সংস্কার মানে না, করে না? আরে বিএনপি তো সংস্কারের জন্মদাতা। এই সংস্কারের মধ্যে দিয়ে বিএনপির জন্ম হয়েছে। 1975 সালে শেখ মুজিবের পতনের পরে যখন জনগণ সিপাহী বিপ্লবের মধ্যে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলেন, মনে আছে আপনাদের? সেই দায়িত্ব পাওয়ার পরে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি প্রথম একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসলেন, মাল্টি পার্টি সিস্টেম, মনে আছে আপনাদের? তখন নির্বাচন হয়েছিল, সমস্ত দলগুলো নির্বাচনে অংশ নিয়েছিল, তাই না? এবং সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করেছিল, বিএনপি গঠন করেছিল। এরপরে সংবাদ মাধ্যমকে তিনি মুক্ত করে দিয়েছিলেন। এই যে এতগুলো মিডিয়া দেখছেন, এটা শুরু তো করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। শেখ মুজিব
4টা পত্রিকা রেখে বাকি সব বন্ধ করে দিয়েছিল। এগুলো ইতিহাস আমাদের মনে রাখতে হবে, বারবার বলতে হবে, ভুলে যাবে চলবে না। এগুলোকে আবার নতুন করে এগুলোকে খোলার জন্য আপনারা আমাদের এই মিডিয়াকে খুলে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমাদের মা বোনেরা বসে আছেন এখানে, ওনারা অনেকেই জানেন না যে এই মা বোনদের কোনো অধিকার ছিল না, এই অধিকারগুলো ফিরিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তার আমলেই মহিলাদের চাকরির ব্যবস্থা হয়েছিল, মহিলাদের জন্য আলাদা মন্ত্রণালয় তৈরি করা হয়েছিল তাদের উন্নয়নের জন্য, এবং মহিলা সংস্থা গঠন করা হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সেই যে আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, সেখান থেকে তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন। আজকে একটা দল একমাত্র ধর্মের দাবিদার, ইসলাম ধর্মের দাবিদার বলে দাবি করে, তাই না? আরে সংবিধানে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস স্থাপন করে রাষ্ট্র পরিচালিত হবে, এই কথা সঞ্জীবিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এখন তারা বলে যে বিএনপিকে তারা অন্যভাবে চিহ্নিত করতে চায়। বন্ধুগণ, আমি কথাই সেই জন্য বললাম যে সংস্কারের ধারক বাহক জন্মদাতা হচ্ছে বিএনপি। বিএনপিকে সংস্কার শেখাতে হবে না, বিএনপি সংস্কারের জন্ম দেয়। একইভাবে দেখেন এই 31 দফার মধ্য দিয়ে আজকে আমরা নতুন করে মানুষের মধ্যে নতুন আশা জাগিয়ে তুলছি। তারেক রহমান সাহেব তরুণদের জন্য, যুবকদের জন্য, মহিলাদের জন্য ওই 31 দফার মধ্যে এমন কতগুলো বিষয় নিয়ে এসছেন যা বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করে দেবে। আজকে আমরা কেউ কি জানি যে আমাদের এই যে তরুণ ছেলেরা বেশিরভাগ বেকার, তাই না? চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা বাণিজ্যের সুযোগ নাই, তাই না? এটাকেও কিন্তু অ্যাড্রেস করে আমাদের তারেক রহমান সাহেব 31 দফার মধ্যে নিয়ে এসেছেন। সেখানে তিনি বলেছেন কিভাবে তিনি তরুণদের জন্য 1 কোটি চাকরির ব্যবস্থা করবেন, ঘোষণা দিয়েছেন তিনি। কিভাবে করবেন তার সমস্ত ব্যবস্থা তৈরি করা হচ্ছে, তার সমস্ত আপনার ওই যে সমস্ত কি পদ্ধতি করা হবে সেগুলো করা হচ্ছে। কৃষিতে, শিল্পে, বিনিয়োগে, বিভিন্নভাবে প্রতিটি জায়গায় আমরা কি করে নতুন করে আমাদের সন্তানদের জন্য নতুন সংস্থান তৈরি করবো সেই ব্যবস্থা তৈরি করছে। আজকে কিছু কিছু মানুষ চেষ্টা করছে নির্বাচনকে ব্যাহত করবার। আপনারা জানেন যে অনেক চেষ্টা হয়েছে আগে, এরপরে লন্ডনে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমাদের নেতা তারেক রহমান সাহেবের সঙ্গে উপদেষ্টা মন্ডলীর প্রধান প্রফেসর ইউনূসের সঙ্গে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে নির্ধারণ হয়েছে যে আগামী বছর 26-এ অর্থাৎ আর 4 মাস পর একটা নির্বাচন হবে। এই নির্বাচন হবে শুনে দেশের মানুষ আশ্বস্ত হয়েছে যে এই নির্বাচনের মধ্য দিয়ে তারা একটা গণতান্ত্রিক পার্লামেন্ট পাবে, গণতান্ত্রিক সরকার পাবে, জনপ্রতিনিধি পাবে। এখন তো কথা বলার কেউ নাই তাদের পক্ষে, আমাদের জনগণের পক্ষে যে কথা বলবে তারা নাই। এখন কি আমরাই দেশ চালাচ্ছে, তাই না? ওই যে সেক্রেটারিয়েটে বড় বড় সেক্রেটারি, একজন সেক্রেটারি সব বসে আছেন, আপনাদের এখানে ডিসি, এসপি, ইউএনও সাহেবরা, তারা না? তো জনপ্রতিনিধিরা কই? ওই নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিরা সামনে আসবে, আপনারা সামনে আসবেন। আমাদের দাবিটা একটাই যে আমরা 15 বছর লড়াই করেছি শুধু এই গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য। দেশের মালিক জনগণ, সেই জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য। বন্ধুগণ, তার জন্য আমরা ত্যাগ স্বীকার কম করিনি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর কারাগারের অঞ্চলে থেকে, আমাদের নেতা এখন পর্যন্ত তিনি বিদেশে অবস্থান করছেন 18 বছর ধরে। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কি বলছি নাকি? প্রায় 20,000 মানুষকে হত্যা করা হয়েছে।
আমাদের ইলিয়াস আলী এমপি সহ 1700 মানুষকে গুম করে হত্যা করা হয়েছে, ঠিক না? এই প্রাইস আমরা পে করেছি। আজকে সেই জন্যে আমরা দেশে আমাদের একমাত্র লক্ষ্য, একমাত্র কথা, আমরা গণতন্ত্র ফেরত চাই, আমরা নির্বাচিত পার্লামেন্ট চাই এবং আমরা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সেটা চাই। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায়। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়। বন্ধুগণ, সময় কম, আমি বেশিক্ষণ বক্তৃতা করতে চাই না। আমি শুধু আপনাদের সামনে একটা কথা বলতে চাই, বিএনপি একটা পরীক্ষিত রাজনৈতিক দল, তাই না? অনেক পরীক্ষা দিয়েছে তো। সেই বিএনপির জন্মের পর থেকে, জিয়া রহমান সাহেব যখন থেকে বিএনপি জন্ম দিয়েছেন, এই বিএনপি কিন্তু এই দেশে শ্রমিক বিদেশে রপ্তানির ব্যবস্থা করেছে, তাই না? জিয়া রহমান সাহেব করেছে না? এই যে কলকারখানাগুলো, আমাদের মারা বোনেরা যে চাকরি করছে, গার্মেন্টস ফ্যাক্টরি, এটা কার হাত দিয়ে শুরু? জিয়া রহমানের হাত দিয়ে শুরু। কি ছেলেরা জানো না তোমরা? জানতে হবে, এটা সম্পূর্ণ বিএনপির হাত দিয়ে শুরু। আজকে যে রেমিটেন্স, যে আয়, এই যে আপনার $32 বিলিয়ন এখন জমা হয়েছে, এটা শুরুটা করেছিলেন জিয়া রহমান সাহেব আর খালেদা জিয়া। এটাকে সামনের দিকে নিয়ে আসে। মেয়েদের লেখাপড়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্লাস 12 পর্যন্ত অবৈধ ঘোষণা করেছিলেন, পয়সা দিতে হবে না। আজকে এই আমাদের মেয়েরা সঙ্গে স্কুল কলেজে যায়, নিশ্চয়ই সব দেখেছেন আপনারা, তারা অত্যন্ত স্বাবলম্বী হয়ে উঠছে, পরীক্ষায় ভালো করছে, রেজাল্ট ভালো করছে। আজকে দেখলাম এখানে যারা ভালো রেজাল্ট করেছে তার মধ্যে অনেক মেয়ে আছে, তাই না? এই অবদানটা সম্পূর্ণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাই আপনারা কেউ ওই মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না। চতুর্দিক থেকে চেষ্টা হচ্ছে যে বিএনপিকে কায়েদ করার জন্য, ঘায়েল করার জন্য, তাই না? কিন্তু আজকে আমি খুব অনুপ্রাণিত হয়েছি, অত্যন্ত আনন্দিত হয়েছি। আমাদের এখানে আজকে সব মুরব্বীরা আছেন একদিকে, আরেকদিকে তরুণরা আছে, আরেকদিকে আমাদের মা বোনেরা আছে। সবাই আজকে একজোট যে আমরা ধানের শীষে ভোট দেবো, আমরা বেগম খালেদা জিয়াকে ভোট দেবো, তারেক রহমানকে ভোট দেবো, আর এখানে আমাদের রিয়াজুলকে ভোট দেবো, তাই না? ভোট দেবো কিসে? আমরা কিসে ভোট দেবো? ভোট দেবো কিসে? এইটা প্রচার করুন সর্বক্ষণে। আর বিলম্ব নয়, আর কারো জন্য অপেক্ষা নয়। এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি, এই গাড়িকে চালিয়ে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। রিয়াজকে এখানে জনপ্রতিনিধি হিসাবে আমরা দেখতে চাই। বন্ধুগণ, বক্তব্য আর দীর্ঘায়িত করব না। একটা কথা সবসময় মনে রাখবেন, যে আজকে আমাদের যার উপর যারা স্টিম রোলার চালিয়েছে, যারা আমাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তারা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, তাই না? কোথায় আশ্রয় নিয়েছে? ভারতে। ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদে ফেলবে তার ব্যবস্থা। পানির হিস্সা আমাদের দেয় নাই, তিস্তার হিস্সা পাই নাই, ফারাক্কার ন্যায্য হিস্সা পাই নাই, পুরো নদীর ন্যায্য হিস্সা আমরা এখন পর্যন্ত পাই নাই। আমাদের সীমান্তে গুলি করে হত্যা করা হয় নিরীহ মানুষদেরকে, পৃথিবীর কোনো দেশে তা হয় না, হয় না। আমাদের নির্বাচনগুলোতে অতি হস্তক্ষেপ করেছে, বিগত নির্বাচনগুলোতে তারা হস্তক্ষেপ করেছে। তাই আমাদের খুব পরিষ্কার কথা, বন্ধুত্ব আমরা চাই, কি সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ না করে। বন্ধুগণ, আমি আপনাদের কাছে একটাই অনুরোধ জানাতে চাই,
যে আপনারা এখন সময় নষ্ট করবেন না। যারা বিএনপি ভালো চান, বিএনপির অঙ্গ সংগঠন, বিএনপি মা বোনেরা, আপনারা সবাই নেমে পড়েন, নির্বাচনে নেমে পড়েন, ধানের শীর্ষে নির্বাচন করতে নেমে পড়েন এবং তাদেরকে পরাজিত করেন যারা বাংলাদেশকে বারবার ভুল পথে পরাজিত করেছে, যারা পরিচালিত করেছে, যারা বাংলাদেশের সর্বনাশ করেছে, তাদের সেই কোনোদিনও যেন তারা ক্ষমতায় আসতে না পারে তার জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। এই কথা বলে আবার আমি আপনাদের ব্রিগেডিয়ার হান্নান সাহেব আত্মার মাগফিরাত কামনা করে এবং আমাদের রিয়াজুলের কে এখানে যেন সাফল্য পায়, আবারও তাকে সামনে আমি আপনাদেরকে দলের পক্ষ থেকে আপনাদের হাতে আমরা তুলে দিচ্ছি তাকে